প্রেমঘোর পর্ব 50 লিখেছেন নার্গিস সুলতানা রিপা। আমি কণ্ঠে রূপা। সাদাত রুমের দরজা খুলতে যাবে আর তখনই এই দাঁড়াও দাঁড়াও, কি হলো? নৌশিন সাদাতকে টেনে আবার রুমের ভেতরের দিকে নিয়ে যায়। কি হলো, যাবে না নিচে? যাবো তো। তাহলে এই শোনো না। বলো। বলছি যে হ্যাঁ বলো। নৌশিন চুপ। কি হলো বলো। বলছি যে আমি আমি পিক নিব তোমার সাথে। সাদাত অবাকের সপ্তম আসমানে উঠে গেল। নৌশিন নাকি নেবে পিক? এত অবাক হয়ে কি দেখছো? আমি কিন্তু বলেছিলাম বিয়ের পর তোমার সাথে সেলফি নিব। এখন তো তুমি আমার বর, তাই আমার ইচ্ছে পূরণে আর কোনো বাধা নেই। সো আমি নতুন ফোনে পিক নিব আজ, প্লিজ প্লিজ। আমার তো খুশিতে উফ। নৌশিনকে সাদাত একটা চুমু খায়। নৌশিন সাদাতের দেওয়া ফোনটা নিয়ে সাদাতের গা ঘেঁষে দাঁড়িয়ে বেশ কয়েকটা সেলফি তুলে নিল। এক এক করে সব পিক দেখল। তারপর সাদাতের দিকে ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এটা খুলো। মানে? মানে আবার কি? আমি খালি গায়েই বেশি লাইক করি তোমায়। আর 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 আবার কি? আর কিছু না। হুম, জান, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা লুকাচ্ছ। উফ সাদাত, তুমি না। হুম, আই নো আমি কতটা খারাপ। এবার তুমি বলো, এর আগে কি বলতে চেয়েছিলে? উফ, বলতে চেয়েছিলাম যে অনেক সাহস নিয়ে কথাটা বলতে গিয়েও কেমন জানি লজ্জা পেয়ে থেমে গেল মেয়েটা। সাদাত নৌশিনের কানের কাছে ফিসফিসিয়ে বলল, ম্যাডাম প্লিজ জড়তা ছেড়ে তাড়াতাড়ি বলুন। নৌশিন তাও চুপ। ওকে, তোমাকে বলতে হবে না, আমিই বলছি। নৌশিন সাদাতের মুখের দিকে তাকায়। আমি যখন শাওয়ার নিয়ে বের হলাম তখন তুমি আমার সদ্য ভেজা লোমশমু বুকে নজর দিয়েছিলে। আর তুমি একদিন এটাও বলেছো যে আমাকে এভাবে দেখলে তোমার। নৌশিন সাদাতের মুখে হাত দিয়ে কথাটা আটকে দিল। চোখে চোখ রেখে বলল, বুঝতেই যখন পারছো তো ইচ্ছেটা কেন পূরণ করছো না? সাদাত কোনো কথা বলল না। একটা ছোট্ট মুখ বাঁকানো হাসি দিয়ে একটানে নিজের টি শার্টটা খুলে ফেলল। নৌশিনের হাত থেকে ফোনটা নিয়ে নৌশিনের পিঠ নিজের বুকের সাথে লাগিয়ে দিয়ে আরও বেশ কয়েকটা পিক তুলে দিল। নৌশিনও মুহূর্তের মাঝের পরমানন্দে সাদাতের সাথে তাল মিলিয়ে বিভিন্নভাবে পোজ দিতে থাকে। একটা পিকে তো নৌশিন নিজের ইচ্ছেতেই সাদাতের বুকে কিস করছে, আর সাথে সাথে সেটাও একটা রোম্যান্টিক পিকে পরিণত হয়েছে। ওয়াও, পিকগুলো কত সুন্দর হয়েছে তাই না? আমার জানটা যে কত সুন্দর। আমার চেয়ে তুমি বেশি সুন্দর। ইস, তোমার এই পিকগুলোই বেশি সুন্দর। খালি গায়ে? এগুলো আমি পাসওয়ার্ড দিয়ে রাখবো। কেন? এগুলো এগুলো কেন? দিলে সবগুলোই দিবে। আর এখানে লক করার কি আছে? তোমার ফোনেই তো, দেখলে খুব হলে তোমার ফ্রেন্ডসরা দেখবে, তাই তো লক করতে হবে। হোয়াট? হুম, আমার সাদাতের এমন ড্যাশিং বডি দেখে যে কোনো মেয়েই প্রেমে পড়ে যাবে। আর তাছাড়া শাওয়ার নেওয়ার কিছুক্ষণ পরেই খালি গায়ে পিক নেওয়ার এই পিকগুলোর মধ্যে একটা একটা বিশাল একটা বিশাল বিশেষত্ব আছে। আর আমার বান্ধবীগুলো যে যে আছে সে সব কয়টা হ্যান্ডসাম ছেলে দেখলে পাগল হয়ে যায়। যদি তোমার পিকে নজর পড়ে? আচ্ছা, হ্যাঁ, আমি চাই না আমার বরের দিকে অন্য কারো নজর পড়ুক। নৌশিন তো প্রায়ই সাদাতকে এরকম কথা বলে থাকে, কিন্তু আজ নৌশিনের মুখে এসব কথা শুনে সাদাতের ভেতরে অজানা একটা ভয় কাজ করছে। আচ্ছা জান, তুমি যদি জানো যে তোমার চেনা কেউ তোমার সাদাতকে চায়, তাহলে? এমন একটা প্রশ্নের জন্য নৌশিন মোটেও প্রস্তুত ছিল না। মানে? সাদাত নৌশিনের কাঁধের ওপর হাত দিয়ে কাছে টেনে এনে বলল, ধরো আর কি, তোমার কোনো ফ্রেন্ডই আমাকে খুব লাইক করে, তাহলে? একটু খারাপ তো লাগবেই, বাট লাইক করুক বা লাভ যে করবে ওর তো বিবেক থাকা উচিত যে তুমি আমার বর,
তবুও যেহেতু মনের ওপর কারো হাত নেই, পছন্দ করলেও সেটাকে কন্ট্রোল করে নেওয়া উচিত। তবে 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 তোমাকে কে লাইক করলো সেটা আমার কাছে তেমন কিছু না। আমার কাছে তো এটা সবচেয়ে বড় যে তুমি কাকে লাইক করো, ব্যাস, আর কিচ্ছু না। নৌশিন, কি এই আসলেই কেউ আবার লাইক টাইক করে নাকি? নৌশিন হাসতে হাসতে বলল। সাদাত নৌশিনকে ভালো করেই চিনে। এই মুহূর্তে যদি নৌশিন জানতে পারে রিদি সাদাতকে ওর আগে থেকেই প্রপোজাল দিয়েছে আর এখনও জ্বালিয়ে যাচ্ছে, তাহলে কষ্ট পেতে পারে। আর হয়তোবা এটা ভেবে বেশি কষ্ট পাবে যে সাদাত আগে কেন বলল না। তাই তাই সাদাত এরকমভাবে বলতে চাইলেও আর বলল না, কারণ সাদাত চায় না এক মুহূর্তের জন্য হলেও নৌশিনের হাসি মুখটা মলিন হয়ে যাক। এই হ্যালো, কী ভাবছো? না, কিছু না। বললাম যে কেউ লাইকটাই করে নাকি, এটা কিন্তু মজা করেই বলছি, কিছু মনে করনি তো? নৌশিন, আমি তোমার হাজবেন্ড, এইটুকু তুমি বলতেই পারো, তার জন্য আবার বলার কি আছে কিছু মনে করলে নাকি? তাহলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। সাদাত হেসে দিয়ে নৌশিনকে নিজের খোলা বুকে আগলে নিল। নৌশিন সাদাতের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নিয়েছে। একটা চিরচেনা ঘ্রাণ পরম সুখে নিচ্ছে সে। সাদাতও যে একটা মিষ্টি সুবাস পাচ্ছে, আর সেটা হচ্ছে নৌশিনের চুলের যে মাতাল করা একটা ঘ্রাণ। নৌশিন সাদাতের বুকে নাক ঘষে দিচ্ছে অনেকক্ষণ যাবৎ। আই লাভ ইউ। সাদাত নৌশিনের পিঠে স্লাইডিং করতে করতে জবাব দিল, আই লাভ ইউ টু সোনা। নৌশিন সাদাতের বুকে একের পর এক চুমু খেয়ে যাচ্ছে। সাদাত কিছু বলছে না। ভালোই লাগছে সাদাতের, তবে এমন করলে যে সাদাতও আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না। পরে তো সাদাত ডাবল কিস করে বসবে। তাই আগে ভাগেই সাদাত নিজেকে কন্ট্রোল করে নিয়ে বলল, হে লেডি, আমার সাথে এমন করলে আমি কিন্তু পাগল হয়ে যাব। তাহলে সন্ধেবেলা আবার শাওয়ার। নৌশিন কোনো একটা অজানায় ডুবে গিয়েছিল। সাদাতের আওয়াজ পেয়ে ফিরে আসে। নিজের কাজ আর সাদাতের কথা শুনে ভীষণ লজ্জা করছে তার। তাই সাথে সাথে সাদাতকে ছেড়ে দিয়ে দুপা পিছিয়ে দাঁড়ালো। নৌশিন নিচের দিকে তাকিয়ে আছে, খুব লজ্জা করছে তার। ইস, সব কিছু হয়ে যায়, তারপর যে আবার কেন লজ্জা করে ভেবে পায় না নৌশিন। ম্যাডাম, লজ্জা পেও না প্লিজ। নৌশিন তবুও নিচের দিকে তাকিয়ে সাদাত আর কিছু বলল না। নৌশিনের কাছে গিয়ে নৌশিন কিছু বোঝার আগেই এক হাত ওর কোমরে আর অন্য হাত চুলের পেছনের দিকে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। না, নৌশিন এক বিন্দুও বাধা দিল না। সাথে সাথে তাল মেলাতে শুরু করলো। সাদাত চুষে নিচ্ছে নৌশিনের ঠোঁট, লিপস্টিকটাও খেয়ে নিচ্ছে পরম সুখে। দুজনেরই চোখ বন্ধ, দুজনের ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত। নতুন বউ, দরজা খোলো, আমি আসবো। দরজায় ঠাস ঠাস করে থাপ্পড় বসাচ্ছে অরূপ। ও নতুন বউ, আমি আসবো, দরজা খোলো। দুজনেরই হুঁশ ফিরে অরূপের ডাকে। স্বাভাবিক হয়ে দাঁড়ালো দুজনেই। সাদাত নিজের মাথার পেছনে চুলকিয়ে মিটমিট করে হাসছে, আর নৌশিন লজ্জা পেয়ে গেছে আবারও সাদাতের এমন হাসি দেখে। তবুও নৌশিন ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আয়নায় দেখে নিল সব ঠিক আছে কি না। হ্যাঁ, সব ঠিকই আছে। তারপরও একটা টিস্যু নিয়ে ঠোঁটের আশপাশটা ভালো করে মুছে নিল, আর সাদাতের দিকেও একটা টিস্যু এগিয়ে দিল। সাদাতের ঠোঁটে লিপস্টিক আছে যে, তাই। অরূপ বেশ কয়েকটা ডাক দিয়ে কোনো সাড়া না পেয়ে প্রায় কেঁদেই দিল। আমি আসবো। অরূপের কান্না জড়িত আওয়াজ পেয়ে নৌশিন দৌড়ে গিয়ে তাড়াহুড়ো করে দরজাটা খুলেই অরূপকে কোলে তুলে নেয়।
আর অরূপও নৌসিনকে সাথে সাথে জড়িয়ে ধরে বলে, আমি সেই কখন থেকে ডাকছি। সরি বাবু। ওকে, তুমি তুমি জানো আমার কান্না পাচ্ছিল, আর একটু হলে কেঁদেই দিতাম। না বাবু, তুমি না বড় হয়ে যাচ্ছ, কাঁদলে কেমন দেখায় বলো তো। তাই তো কান্না এলো, তারপরেও আমি কাঁদলাম না। ওলে পাকনা বুড়ো, একটু আদল করো। নৌসিন হাসছে আর বলছে, করছি বাবু, করছি। নৌসিন অরূপকে বেশ কয়েকটা চুমু খেলো। তারপর অরূপ ও নৌসিনের গালে বেশ কিছুক্ষণ হাত বুলিয়ে দুগালে দুটো চুমু দিয়ে দিল। দুজনেই দুজনের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসছে। সাদাত অপলক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে মা ছেলে। যে কেউ দেখলে তাই মনে করবে। এই যে, আপনার আদর হয়ে থাকলে চলুন নিচে যাই। কেন চাচ্চু, কেন আবার নিচে যাব? তুমি যাও, আমি আর নতুন বউ গল্প করব। ওই, তোর আবার কিসের গল্প? সারাদিনই তো তোর মায়ের সাথে গল্প করিস, কি এত গল্প তোর? তুমি বুঝবে না, বুঝলে? আমার অনেক গল্প আছে। হ্যাঁ, তাই তো। ওহো সাদাত, কি করছো বলো তো ওর সাথে? আমার বাবুটার অনেক গল্প আছে, তাই না? হুম হুম, জানো নতুন বউ, আজকে না স্কুলে আমি একটা মেয়েকে চিমটি কেটেছি। হাইলে কি কান্না শুরু করেছিল। বলে, ওল ওল না মিসকে ওল না মিসকে বলতে চেয়েছিল মনে হয়। আমি বলছি, যদি মিসকে বলিস আলো জ্বলে চিমটি দিব। তাই ভয় পেয়ে আর বলেনি। হি হি হি। অরূপ হাসছে। এ মা, বাবু, এটা তো ঠিক করনি একদম। তোমার ফ্রেন্ড হয় না, ফ্রেন্ডকে মারতে মারতে নেই তো। ও তো পচা, খালি নতুন নতুন জামা পরে আসে, কিন্তু পলা লাগে না। হি হি করে হাসছে আর বলছে, টুইঙ্কেলটাও একটু পালে। বাবু, এগুলো বলতে নেই, ও তো ছোট তাই পারে না। এগুলো আর বলবে না, একটু কড়াভাবে বলল নৌসিন। আচ্ছা। অরূপ, তোর মাকে বলেছিস সেটা? না চাচ্চু, মাকে বলিনি, মা তো পিটুনি দিবে শুনলে। ওকে, তোর বলতে হবে না, আমি বলে দিচ্ছি। না না না, আমি আর কাউকে চিমটি চিমটি কাটবো না। আমাকে আমাকে দেখে ওই মেয়ে ল ল বলছিল, বলছিল, তাই তো আমি বলেছি। আল আল মালবো না, সত্যি বলছি। বলো না আম্মুকে প্লিজ। না, আমি তো বলবোই। নতুন বউ। এই সাদাত, তুমি কাউকে কিচ্ছু বলবে না। বাপরে, আমাকে শাসন করা হচ্ছে তাই না? হাসছে আর বলছে, ওফ, হাসি থামা পাজি ছেলে। কে কে বলে মেয়েটার তাহলে কি দোষ? ওহো সাদাত, তুমি না, চলো নিচে চলো। সরি সরি। সিঁড়ি দিয়ে নামতে নামতে, জানো বাবু, আজকে আমরা চটপটি খাবো। অরূপ তো মহা খুশি। সত্যি? হ্যাঁ সত্যি, তোমার আম্মু করে দিবে। ইয়ে, নামাও নামাও, আমাকে নামাও, আমি আম্মুকে বলে আসি। অরূপ ধরফরিয়ে নৌসিনের কোল থেকে নেমে সোজা রান্নাঘরে ওর মায়ের কাছে চলে গেল। কী রে, দৌড়াচ্ছিস কেন? আম্মু, আজকে চটপটি খাবো, শুধু নতুন নতুন বায়না তাই না? চাচ্চুও খাবে, বানিয়ে দাও দাও। আরে শাড়ি টানছিস কেন? আরে ছাড়, কাজ করছি তো। না, তুমি আগে চলো। কোথায়? বসাল ঘরে। কাজ করছি না আমি? অরূপ ওর মায়ের শাড়ির আঁচল ধরে আরও জোরে জোরে টানতে লাগলো। চলো চলো। আল্লাহ, তোর জন্য শান্তি পাবো না আমি, দাঁড়া একটু। না আম্মু, এখনই চলো। অরূপ অরূপ ওয়েট করতে বললাম না তোমায়? দাঁড়াও, একটু ধমক দিয়ে বলল। অরূপও একটু ভয় পেয়ে নরম সুরে বলল, ওকে। রাবসা কি যেন রান্না করছিল, সেটা নামিয়ে রেখে ওভেনে আবার কিছু বসিয়ে দিয়ে অরূপের হাত ধরে বলল, এবার চলো। অরূপ
আবারও মন ভোলানো একটা হাসি দিয়ে লাফাতে লাফাতে ওর মায়ের হাত ধরে ড্রয়িং রুমে। অরূপ ড্রয়িং রুমে এসেই সাদাত আর নৌসিনের মাঝখানে গিয়ে বসে পড়ল। কি হয়েছে তোদের? একেবারে টেনে টেনে হেঁচড়ে নিয়ে এলো। ওহ ভাবি, আজকে সন্ধ্যায় একটা চটপটি পার্টি হবে বাসায়। কি? ইয়া, আমাদের দাবি। এক কাজ করো, জলদি করে দাও না গো। তোরা না, কত কাজ আমার। ভাবি, আমারও না তোমার হাতের চটপটি টেস্ট করার খুব ইচ্ছে হয়েছে। প্লিজ ভাবি, করে দাও না, নৌসিন বলল। আচ্ছা, করে দিব, তবে সন্ধ্যার পরে খেতে পারবেন, একটু টাইম লাগবে। নৌসিন আর অরূপ খুশিতে একে অপরকে জড়িয়ে ধরল। আস্তে সোফাটা ভেঙে ভেঙে ফেলবে দুজনে, সাদাত বলল। ভাঙবে না, আমরা তোমার মতো এত ভারী না। নৌসিন হাসছে আর বলছে। আবার একটা হাসির রোল পড়ে গেল ড্রয়িং রুমে। এই ফাঁকে নৌসিন একটা সুন্দর সেলফি তুলে নিল। অরূপ ওর মাকে জোর করে ওদের পাশে বসিয়ে দিল। নৌসিন মাঝখানে তার কোলে অরূপ, এক পাশে সাদাত আর অন্য পাশে রাবসা। নৌসিন সাদাতের হাতে ফোনটা দিয়ে সাদাত আরও একটা দারুণ সেলফি নিয়ে নিল। রাবসা রান্নাঘরে চলে গেলে অরূপ ফোনটা নিয়ে সমানে সেলফি তুলতে লাগলো। নৌসিনকে আর সাদাতকে পাশাপাশি বসিয়ে দিয়ে ওদের ওপর শুয়ে বসে নানা ভঙ্গিমায় পিক তুলছে। অরূপ সাথে সাদাত আর নৌসিনও তাল মিলিয়ে যাচ্ছে। এমন সময় রিদি অফিস থেকে বাসায় আসে। ড্রয়িং রুমে সাদাত আর নৌসিনকে পাশাপাশি দেখেই ওর পায়ের রক্ত মাথায় উঠে যায়। তাও আবার সাদাত নৌসিনের কাঁধের ওপর হাত দিয়ে ওকে জড়িয়ে ধরেছে। রিদি জাস্ট নিতে পারছিল না দৃশ্যটা, বিশেষ করে নৌসিনের হাসিটা তো একদমই না। সাদাত, নৌসিন কেউ খেয়াল করেনি যে রিদি এসেছে, কিন্তু অরূপ ঠিকই দেখেছে, আর দেখেই রিদির কাছে ছুটতে যায়। রিদি আবার অরূপকে খুব ভালোবাসে, তাই অরূপ যখন জোর করলো একসাথে পিক নেওয়ার জন্য, সে আর বাধা দিতে পারল না। অরূপ রিদিকে নৌসিনের পাশে বসিয়ে ওর হাতটা নৌসিনের হাতে দিয়ে বলল, তোমরা তিনজন বসো, আমি ছবি তুলে দিই। হাসো হাসো সবাই। কি আর করার, রিদির ভেতরটা কষ্টে শেষ হয়ে গেলেও মিথ্যে একটা হাসি দিতে হলো। সে সুযোগে অরূপও পিকটা নিয়ে নিল। রিদিকে দেখানোর জন্য ফোন দিয়ে রিদির পাশে বসে বলছে, দেখো আন্টি, নতুন বউ আর আমাকে সুন্দর লাগছে একসাথে বসলে। তাই? রিদি বলে। হ্যাঁ তো। সাদাত শুধু রিদির মুখটা দেখছে আর মনে মনে মজা নিচ্ছে, কারণ আর কেউ না বুঝুক, সাদাত ঠিকই বুঝতে পারছে যে রিদি কতটা জ্বলছে ভেতরে ভেতরে। তা এই ফোনটা কার রে অরূপ? এটা? হ্যাঁ, এটা তো নতুন বউয়ের, চাচ্চু গিফট করেছে। আবারও যেন জ্বলন্ত আগুনে কেউ তুষ ছিটিয়ে দিল। রিদি আর কিছু না বলে এক নজর নৌসিনকে দেখে নিয়ে মুচকি একটা হাসি দিয়ে হনহনিয়ে নিজের রুমে চলে গেল। নৌসিন তাকানোটাকে স্বাভাবিকভাবেই নিলেও সাদাত মোটেও নিতে পারল না স্বাভাবিকভাবে। আর কারণটা হচ্ছে সেদিনের ছোট্ট চিরকুটটা। অরূপ, আব্বু, অনেক ছবি হয়েছে, আর না। আচ্ছা, এই নাও। এই তো, গুড বয়। ওই দেখ কে এসেছে। ও, নৌসিন মাথায় কাপড় টেনে দিয়ে বলল, আব্বু, উজু করে আসো যাও, হুজুর এসেছে তোমার। আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম, বসুন আপনি।
অজু করে আসি। হুজুর সালামের জবাব দিয়ে বলল, ঠিক আছে যাও। একটা 14-15 বছরের ছেলে, হাফেজ মানুষ, সাদাতের বাড়ির পাশের মাদ্রাসাটাতেই পড়ে। এতিমখানা বলা হয় আর কি। আর ছেলেটাও এতিম, তবে তবে আচার ব্যবহার খুবই নর্মভদ্র। অরূপকে পড়ানোর বদলে ওর লেখাপড়ার খরচটা অরূপের বাবা বহন করেন। বেশ ভালোই সম্পর্ক এ বাড়ির মানুষের সাথে। আসসালামু আলাইকুম কাকা। সাদাত সালামের উত্তর দিয়ে ছেলেটাকে ভালো মন্দ জানতে চাইল। সে কি রহুল? দাঁড়িয়ে আছো কেন? বসো, নৌসিন বলল। জি কাকি, বসি। এর মাঝে অরূপ উঁচু করে নিজের কায়দা নিয়ে এসে পড়েছে, তাই সাদাত আর নৌসিন উঠে গেল। রহুল অরূপকে কায়দা পড়ানো শুরু করলো। এই বাড়িতে ইসলাম চর্চাটা বেশ ভালোভাবেই হয়, তাই তো 4.5 বছরের একটা ছেলেকে আরবি পড়ানোর জন্য জোরাজুরি করতে হয় না। উজু দেখা মাত্রই সুন্দর করে উজু নিয়ে পড়তে বসে গেল। সাদাত নিজের রুমে চলে যাওয়ার পর নৌসিন রান্নাঘরে গিয়ে রুহুলের জন্য কিছু নাশতা এনে দিল। কি জানি এতিমখানায় কিছু টাকার বদলে কি খাওয়ানো হয়। অরূপের মা অনেক জোর করেছে ছেলেটাকে এ বাড়িতে খাওয়ার জন্য, কিন্তু ছেলেটা শোনেনি, তাই ওর খাওয়ার টাকাটা অরূপের বাড়ি থেকেই দেওয়া হয়। তারপরও যখন পড়াতে আসে বাসায় সবাই কিছু না কিছু খেতে দেয়, আর রুহুল জড়তা না করে সবার আবদার পূরণ করে। সো এই পর্যন্তই ছিল প্রেমঘোর পর্ব 50। পরবর্তী পর্ব খুবই শীঘ্রই আসবে, সাথেই থাকুন। আজকের মতো টাটা।